সুমাত্রাতে গিয়েছি, সুমাত্রাতেও তেল নাই। মিরপুর 14 নাম্বার গিয়েছি, সেখানেও পাইনি। বাইকে তেলও নাই, যে আরেকটা পাম্পে যে আবার চেষ্টা করব। পাম্পে পাম্পে লাইন, পর্যাপ্ত তেল না পাওয়ার অভিযোগ। দুদিন বন্ধের পর ডিপো থেকে সরবরাহ শুরু। সংকট না থাকার দাবি মন্ত্রীর, কেনা হচ্ছে স্পট মার্কেট থেকেও। ঈদ আনন্দে মাতোয়ারা দেশ। ওয়াটার কিংডমে মাতামাতি, সাগরের উত্তাল ঢেউয়ে উল্লাস। পাহাড়ি জলে বিমোহিত পর্যটক, পার্ক চিড়িয়াখানায় ছোটদের উচ্ছ্বাস। পাবনার ঈশ্বরদীতে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, বাইকে আগুন, আহত অর্ধশত। সুজানগরে গুলিতে নিহত গৃহবধূ। শরীয়তপুরে বিএনপি জামাত সংঘর্ষ, বসতঘর ভাঙচুর। দেশের স্বার্থ বজায় রেখেই মার্কিন বাণিজ্য চুক্তি বাস্তবায়ন করবে সরকার, জানালেন প্রতিমন্ত্রী। ভিসার মেয়াদ বাড়াতে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে যোগাযোগ। ইরানি মিসাইলে হতবাক ইসরায়েল। সৌদি আমিরাতেও হামলা, তেহরানে বোমা বর্ষণ। ট্রাম্পের হুমকির পর মধ্যপ্রাচ্যের জ্বালানি স্থাপনায় আক্রমণের হুঁশিয়ারি। সময় সংবাদের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন। রাজধানী সহ দেশের বিভিন্ন পাম্পে মিলছে না পর্যাপ্ত তেল। চাহিদার তুলনায় কম সরবরাহের অভিযোগ মালিকদের। সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী বলছেন, সরকার উদ্যোগ নেয় তেলের সংকটের প্রভাব পড়েনি ঈদ যাত্রায়। এদিকে জ্বালানি তেলের সংকট নেই জানিয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বলেছেন, গত বছরের তুলনায় 25% বেশি জ্বালানি তেল সরবরাহ করা হয়েছে। স্পট মার্কেট থেকেও তেল কেনা হচ্ছে বলেও জানান মন্ত্রী। জ্বালানি তেলের জন্য পাম্পে পাম্পে দীর্ঘ লাইন। দু একটি পাম্পে সরবরাহ বন্ধ থাকায় অনেকেই করছেন অপেক্ষা। কিছু পাম্পে আবার ভিন্ন চিত্র, সরবরাহ থাকায় চাহিদা অনুযায়ী বিক্রি হচ্ছে তেল। তেলের সরবরাহ সীমিত থাকার কারণে আমরা গতকাল সন্ধ্যের থেকে এই পর্যন্ত আমরা তেল বিপণন সাময়িকভাবে স্থগিত রেখেছি। ব্যাংকে পে অর্ডার করতে পারতেছি না, এটা 18 তারিখের আগের পে অর্ডার। ওই হিসাবে আমরা আজকে তেল তুলছি, 27,000 পাইছি, 27,000 তুলছি। সারা দেশে পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রির ক্ষেত্রে বিদ্যমান রেশনিং ব্যবস্থা প্রত্যাহার করা হয়েছে ঈদের আগেই। তার মানে আগের মতোই স্বাভাবিকভাবে জ্বালানি সরবরাহ ও বিক্রির কথা। কিন্তু পাম্প মালিক ও ক্রেতাদের অভিযোগ, চাহিদা অনুযায়ী তেল মিলছে না। সোমবার রাজধানীর কয়েকটি তেলের পাম্প ঘুরে দেখা গেছে এমন চিত্র। সনি স্যাম অ্যাসোসিয়েশনে গেলাম, ওখানে পাইনি, তেল নাই। তো কখন আসবে ওনারাও বলতে পারছে না। ফজরের নামাজ পড়ে 5:15টার সময় এসেছি, তো এখন বাজে 12:30। তো দেখেন আমি কত ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছি। আমার সামনে অনেক গাড়ি ছিল, গাড়ি চলে গেছে বিরক্ত হয়ে। বাংলাদেশের পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন বলছে, যে পরিমাণ চাহিদা তার 3 ভাগের 1 ভাগও ডিপো থেকে সরবরাহ করা হচ্ছে না। যেখানে তেল আছে সেখানে খোলা, যেখানে নেই সেখানে বন্ধ। তবে স্থায়ীভাবে পাম্প বন্ধের সুযোগ নেই। পেট্রোল পাম্প বন্ধ করার নিয়ম নাই। তেল থাকবে না, ক্রেতা থাকবে। যে পরিমাণ চাহিদা তার 3 ভাগের 1 ভাগও ডিপো থেকে সরবরাহ করতে পারছে। সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী বলছেন, তেলের সংকট ঈদের আগে ছিল। সরকার উদ্যোগ নেওয়ায় ঈদযাত্রায় কোনো প্রভাব পড়েনি। সরকার কিন্তু এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করার ফলে ঈদের মধ্যে যাত্রীদের যাওয়া আসার ব্যাপারে এই সংকটে কিন্তু আমরা বাস্তবায়ন হয়নি। কারণ আপনারা দেখেছেন যে আমাদের যা পরিবহনের যে সকল ছিল সেগুলিকে যে পরিমাণ তেল সরবরাহ দরকার ছিল সেটি কিন্তু সরকার দিতে সফলভাবে। এদিকে জ্বালানি তেলের সংকট নেই জানিয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, গত বছরের তুলনায় 25% বেশি জ্বালানি তেল সরবরাহ করা হয়েছে। স্পট মার্কেট থেকে তেল কেনা হচ্ছে বলেও জানান মন্ত্রী। ঈদের দিন আর ঈদের পরের দিন সরকারি ছুটি ছিল, তা আমাদের যে ডিপোগুলো আছে ডিপোগুলো বন্ধ ছিল, সেই জন্য তেল সরবরাহ করা হয়নি। আজকে সকাল থেকে আবার ডিপোগুলো চালু হয়ে গেছে, তেল আসছে। ঈদের কারণে 2 দিন বন্ধ থাকার পর ডিপো থেকে তেল সরবরাহ শুরু হওয়ায় সংকট দ্রুত সমাধানের আশা করছেন সংশ্লিষ্টরা। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। এদিকে সরবরাহ সংকটে ঢাকার বাইরেও অনেক স্থানে পাম্পে মিলছে না জ্বালানি তেল। মালিকরা বলছেন, ঈদের ছুটিতে 2 দিন ডিপো থেকে সরবরাহ বন্ধ থাকার প্রভাব পড়েছে। সকালে ডিপো থেকে সরবরাহ শুরু হলেও মিলছে না চাহিদা মতো। কাপড় দিয়ে ঢেকে রাখা পাম্প, প্রবেশপথ বন্ধ। গত 3 দিন ধরে বেশিরভাগ পেট্রোল পাম্পে এই চিত্র।
পাম্প মালিকরা বলছেন ঈদের ছুটিতে ডিপো থেকে জ্বালানি সরবরাহ বন্ধ থাকায় প্রভাব পড়েছে, তবে ডিপো চালু হওয়ায় সরবরাহ সংকট হবে না বলে প্রত্যাশা তাদের। বুধবার আমাদেরকে 4.5 লিটার অক্টেন দিছে, যেটা আমরা কালকে পর্যন্ত দিছি। কালকে পর্যন্ত মানুষের 200 করে দিছে, পুরো চান রাত দিছি, ঈদের দিনও দিছি। কালকে লাস্ট আমাদের তেল কালকে দিনে শেষ হয়ে গেছে, এখন পর্যন্ত ক্লোজ। ব্যাংক খোলা হলে তারপরে বোঝা যাবে যে আমাদেরকে কখন তেল দেয়। ওটা তো রেশনিং সিস্টেম, যতক্ষণ আছে ততক্ষণ দিচ্ছি, তবে ওখান থেকে ব্যাংনার থেকে তেল দিচ্ছে 2 গাড়ি। আমাদের যে তুলনা চাহিদা আছে এই পরিমাণ অর্ধেক পরিমাণ তেল দিতেছে, পেট্রোল তার থেকেও কম দিতেছে, কিন্তু অ্যাভেলেবেল না দিলে কিন্তু পেট্রোল পাম্পগুলা বদ্ধ থাকবে। সরকার যারা আছে ওনারা যদি ঠিক মতন তদারকি করে আমার মনে হয় কোনো তেল সংকট থাকার কোনো কথাই না। সপ্তাহে একবার তেল পাইলে আমরা আনার সাথে সাথেই কাস্টমাররা এসে 2-3 ঘন্টার মধ্যে সব শেষ করে ফেলে। চট্টগ্রামে কিছু পাম্প চালু থাকলেও সেখানে যানবাহনের দীর্ঘ সারি, জ্বালানি তেল পেতে বিড়ম্বনায় পড়তে হচ্ছে চালকদের। 1.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, আমি এসেছি সেই 12টার দিকে, এখন 1:38। সিরিয়াল ছিল অনেক, সিরিয়ালের পরে পাইলাম আর কি। এদিকে খুলনা, নারায়ণগঞ্জ, সিরাজগঞ্জ ও চট্টগ্রাম ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহ শুরু হয়েছে। অচিরেই পাম্পগুলোর সংকট কেটে যাবে বলছে ডিপো কর্তৃপক্ষ। তেলের অবস্থা সংকট রয়েছে, আপনার ওই 6,000, 3,000, 2,000 এরকম দিচ্ছে, গাড়িওয়ালাদের ভোগান্তি। সপ্তাহে এক গাড়ি দিক, সেটাও একটা পর্যায়ে থাকে, সারা সপ্তাহ আসবে না, তাও একটা সিস্টেম। এই জায়গায় তাও দিচ্ছে, মেঘনা এই পদ্মা যমুনে দিচ্ছে না। তেল আমরা নিতে আসছি 12,000 লিটার, দেশে 7,000 লিটার, 3,000 ডিজেল, 2,000 পেট্রোল, 2,000 অক্টেন। চাহিদা মতো তেল দিচ্ছে না। 4 দিন ফিরে গেছি, আজকে একবারের মাল পাইছি। যুদ্ধ পরিস্থিতির কারণে পাম্পগুলো থেকে ঈদের আগে রেশনিং পদ্ধতিতে দেয়া হয় জ্বালানি তেল। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। এই মুহূর্তে রাজধানীর পরিবাগে পেট্রোল পাম্পে আছেন সহকর্মী মানিক মাহমুদ ওমর। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। এই মুহূর্তে আমি আছি রাজধানীর পরিবাগের একটি তেল পাম্পে। এখানে আমরা দেখতে পাচ্ছি মোটরসাইকেল থেকে শুরু করে ব্যক্তিগত গাড়ির দীর্ঘ লাইন, এই লাইন একদম শাহবাগের কাছাকাছি পর্যন্ত চলে গিয়েছে। এখানে যারা তেল নিতে এসেছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা অনেকক্ষণ ধরে এখানে অপেক্ষা করছেন তারা এই লাইনটাতে। তারা তেল নেওয়ার জন্য অপেক্ষা করছে। তেল কিছু পাম্পে তেল দেওয়া বন্ধ থাকায় তারা বলছেন যে এইখানটায় ঠিকমতো তারা তেল নিতে পারছেন না, সেজন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হচ্ছে। প্রায় প্রতিটি পাম্পেই দীর্ঘ লাইন আমরা দেখতে পেয়েছি। এইখানে যারা তেল নিতে এসেছেন তারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। এইখানে যে এই জায়গাটায় যারা আমরা তেল নিতে এসেছে তো তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে যেটা বলেছে যে তারা অনেকক্ষণ ধরে এইখানে অপেক্ষা করছে। এই পরিবাগের এই লাইন প্রায় শাহবাগ পর্যন্ত পৌঁছে গিয়েছে, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন তারা। 2-1টি পাম্পে তেল দেওয়া বন্ধ থাকায় এমন পরিস্থিতি। তবে সবাই যেটা বলেছেন যে 2-1টি পাম্পে এমন পরিস্থিতি হয়েছে কারণ তেলের সরবরাহ যথাযথ না থাকার অভিযোগ করছেন তারা। এই ছিল আমার কাছে পরিবাগ থেকে সবশেষ। সরাসরি যুক্ত হয়েছিলাম রাজধানীর পরিবাগ থেকে। এদিকে রাজধানীর শ্যামলীতে ডক্টরস কেয়ার হাসপাতালে অভিযান শেষে কথা বলছেন স্বাস্থ্যমন্ত্রী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ডাক্তারদের অ্যাটেন্ডেন্স সরকারি ডাক্তারদের অনেক বৃদ্ধি পেয়েছে। চেষ্টা করতেছি, আপনারা চেষ্টা করেন। আমি জানি আপনারা আমাদের পাশাপাশি থাকলে আমরা সবাই মিলে একটা কিছু করতে পারবো। আমার পক্ষ থেকে শেষ প্রশ্ন, একজন ডাক্তার 24 ঘন্টা ডিউটি করে, এই বিষয়টা আপনারা কর্মকর্তা, মন্ত্রী বা সচিবেরা কিভাবে দেখেন? 24 ঘন্টা কি ডিউটি করা একজন মানুষের পক্ষে সম্ভব? ইম্পসিবল। 24 ঘন্টা যে লোকটা ডিউটি করবে উনি প্রপারলি ডিউটি করতে পারবেন না, কনসেন্ট্রেট করতে পারবেন না রোগীর কল্যাণে। এটা এরকম যা হয় এটা আমরাকে বন্ধ করতে হবে। আমাদের রিথিঙ্ক করতে হবে না, এটা আমাদের রিথিঙ্ক করতে হবে। এটা আমাদের আরেকদিন এটা নিয়ে আলোচনা হয়েছে। আর হসপিটালগুলিতে আমি গিয়ে যা দেখেছি রোস্টার ভাগ করা আছে, অন শিফটিং ডিউটি করে, অনেকে নার্সরাও করে, আমাদের ডাক্তার সাহেবরা করে। যদি কোথাও 24 ঘন্টা ডিউটি কেউ থাকে, 24 ঘন্টা হতে পারে যেটা ধরেন সরকারি হাসপাতাল করে এসে আবার প্রাইভেট করে এসে জাস্ট একটা কি বলবো, আমার বলার কিছু নেই। আমি সম্মান করি ডাক্তারদের, আপনারও যেতে হবে, আমাদেরও যেতে হবে, বাট আমরা ট্রাই করতেছি উন্নত করা এবং করবো। একটু বিশ্বাস রাখেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমি এখানে আছি, আমরা সবাই মিলে আপনাদেরকে সহ এটাকে উন্নত করবো ইনশাল্লাহ, দোয়া রাখবেন। মাননীয় মন্ত্রী, একটা কোশ্চেন, আর কত হচ্ছে যে লাস্ট কোশ্চেন, আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি এখানে একটা সময় নূরজাহান নামে একটা হাসপাতাল ছিল, অর্থাৎ একই ভবন থাকে, একই সেট থাকে, অভিযান চালালে নাম পাল্টে যায়।
এটি আমরা বহু বহু বছর ধরে এমনটা দেখেছি এবং এই এলাকার ক্যারেক্টারটি হচ্ছে এরকম যে আপনি অভিযান চালাবেন, ঠিক কিছুদিন পরে এটা ভিন্ন নামে খোলা হয়। এটা আমরা খেয়াল রাখবো, আপনি বলাতে ভালো হয়েছে। এটা আমাদের তো লাইসেন্স যেটা আপনাদের, এটা আমরা খেয়াল রাখবো, এটা একটু খেয়াল রাখি। ধন্যবাদ আপনাদের, আপনাদের সহযোগিতা কামনা করি। আর না, আর বাদ দিন। আপনি এসেছেন কারণ এটা জনস্বাস্থ্য সংশ্লিষ্ট একটা বিষয়। তবে আপনারা যেটি শুরু করতে যাচ্ছে, রাজধানীর শ্যামলীতে ডক্টরস কেয়ার হাসপাতালে অভিযান শেষে কথা বলছেন স্বাস্থ্যমন্ত্রী। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে। ঈদ বিনোদনের খবর। ঈদ আনন্দে মাতোয়ারা গোটা দেশ। পরিবার পরিজন নিয়ে সবাই ছুটছেন বিনোদন কেন্দ্রগুলোতে। শিশুদের পদচারণায় মুখর জাতীয় চিড়িয়াখানা। বইয়ের পাতায় কিংবা রূপকথার গল্পের পশু পাখি চোখের সামনে দেখে উচ্ছ্বসিত তারা। একই চিত্র শ্যামলীর শিশু মেলায়ও। ড্রিম হলিডে পার্কে নাচে গানে আনন্দে মেতেছেন দর্শনার্থীরা। এম এ আজিম ও শাহিন আলমকে সঙ্গে নিয়ে মাইমুনা হায়দার চৌধুরী রিপোর্ট। নাচ গানের সঙ্গে কৃত্রিম ঢেউয়ের দোলায় আনন্দে মেতেছেন দর্শনার্থীরা। বাঁধভাঙা এই উচ্ছ্বাস যেন ভুলিয়ে দেয় নগর জীবনের সব ক্লান্তি। শিশুর হাসি, তরুণদের উচ্ছ্বাস আর প্রবীণদের নির্মল অবসর। এর সঙ্গে নরসিংদী ড্রিম হলিডে পার্কে বাড়তি রোমাঞ্চ যোগ করেছে বুলেট ট্রেন, এয়ার বাইসাইকেল, সোয়ান বোট আর ওয়াটার বোট সহ প্রতিটি রাইড। একই চিত্র আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমেও। একদিকে ওয়াটার কিংডমে গানের তালে তালে আনন্দে মাতোয়ারা, অন্যদিকে বিভিন্ন রাইডে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ঈদ আনন্দে যুক্ত করেছে বাড়তি মাত্রা। বইয়ের পাতায় কিংবা রূপকথার গল্পের পশু পাখি চোখের সামনে দেখে বিস্মিত ছোট্ট সোনামণিরা। চিড়িয়াখানায় বাঘের খাঁচার সামনে ভয়হীন দাঁড়িয়ে বাবা মার কাছ থেকে জেনে নেয় হাজারো কৌতূহলী প্রশ্নের উত্তর। আমি জিরাফ দেখছি, বান্দর দেখছি, সিংহ শুয়ে আসলো, দেখি একটু ভয় পাই না। ভালুক, হরিণ, সাপ দেখেছি, কুমির দেখেছি। নাগরদোলা, মিনি ট্রেন, ঘোড়ার গাড়ির রঙিন দুনিয়ায় হারাতে হয় শিশু মেলায়। বাম্পার কার আর বাউন্সি ক্যাসেলে চলে নিরবিচ্ছিন্ন হাসি খেলা। এখানে অনেক সুন্দর লাগতেছে, এখানটার পরিবেশ আমার খুবই ভালো লাগছে। এখানে পাহাড়, যে বলতে গেলে পাহাড়, এগুলোতে উঠতে মজা লাগে। যান্ত্রিক এই শহরে ঈদ এনে দেয় এক ভিন্ন রং, এক অন্যরকম প্রাণ চাঞ্চল্য। যেন বছর জুড়ে এমন উৎসবের অপেক্ষায় থাকেন ছোট বড় সবাই। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে নরসিংদীর ড্রিম হলিডে পার্কে আছেন সহকর্মী শাহিন আলম, মিরপুর জাতীয় চিড়িয়াখানায় তাসনিয়া নিশাত মিম এবং মহাখালী সিনেপ্লেক্সে আছেন রোজা চৌধুরী। আমরা শুরুতে যাচ্ছি শাহিনের কাছে। ঈদের তৃতীয় দিন আজ, অর্থাৎ সরকারি ছুটির শেষ দিন। সারা দেশেই এক ধরনের উৎসবের আমেজ বিরাজ করছে। তারই অংশ হিসেবে আমরা দেখছি যে নরসিংদী তো সেই উৎসব কোনো অংশে কম নয়। আমরা আছি নরসিংদীর ড্রিম হলিডে পার্কে। এখানকে যে পার্কটিতে রয়েছে, এখানে সকাল থেকে বিকেল পর্যন্ত হাজার হাজার ভ্রমণ পিপাসুরা এই জায়গাটিতে আসছেন। এখানকার বিভিন্ন যে রাইড, সেই রাইডগুলোতে চড়ছেন। বিশেষ করে এখানে স্পিড বোর্ডে করে আনন্দ সময় কাটাচ্ছেন পরিবার পরিজনের সঙ্গে। কেউ কেউ নিজেদের মতো করে এখানকার যে প্রাকৃতিক পরিবেশে নিজেদের মতো করে ঘুরছেন, কেউ ছবি তুলছেন, কেউ নিজেদের মতো করে অনেক ধরনের খাওয়া দাওয়া করছেন। এখানে যে একটি কথা শুরুতেই বলে রাখি, আমরা দেখেছি যে সকাল থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লোকের লোকারণ্য হয়ে উঠে ওই পুরো ড্রিম হলিডে পার্ক। বিশেষ করে এখানে যেহেতু বেশ কিছু আন্তর্জাতিক মানের রাইড রয়েছে, সেই রাইডগুলোতে ঘুরে বেড়াচ্ছেন সবাই। এবং এখানে দেখছি যে বাবা মায়েরা অনেকে তাদের সে সন্তানদেরকে নিয়ে এসেছেন, অনেকে আবার তাদের পরিবারের অন্যান্য সদস্যদেরকে নিয়ে গ্রুপ বেঁধে এসেছেন। কেউ কেউ বন্ধুদের সঙ্গে ঘুরতে এসেছেন। ঈদের যে আনন্দ, সে আনন্দকে আরও রাঙিয়ে তোলার জন্য একসাথে ঘুরতে বেরিয়েছেন আসলে সবাই। আসলে ঈদ পার
হওয়ার একদিন পার হয়েছে, আজকে ঈদের তৃতীয় দিন। এখনও কিন্তু ছুটির মেজাজেই রয়েছেন সবাই, কারণ ছুটি যখন শেষ হবে তখন আবার কর্মের তাগিদে যার জায়গায় তাকে কর্মের তাগিদে ফিরতে হবে। তাই এই সময়টিতে সবাই নিজেদের মতো করে আসলে উপভোগ করছেন, পারিবারিকভাবে সময় কাটাচ্ছেন। যদি এক কথায় বলা যায়, নরসিংদীতে এখন পর্যন্ত ঈদের আমেজ বইছে। বিনোদন কেন্দ্রগুলিতে যারা দর্শনার্থীরা রয়েছেন তারা ভিড় করছেন। আমরা বিনোদনের আরও খবর জানতে আমরা চলে যাব মিরপুর জাতীয় চিড়িয়াখানায়। সেখানে আছেন আমাদের সহকর্মী তাসনিয়া নিশাত মিম। ধন্যবাদ শাহিন। এই মুহূর্তে আমি কিন্তু রয়েছি রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায়। এখানে প্রবেশ মুখ থেকেই দেখছি যে উপচে পড়া ভিড় কিন্তু রয়েছে, এবং আমরা যেমনটি জানি আজ কিন্তু চলছে ঈদের তৃতীয় দিন, এবং ঈদের তৃতীয় দিনে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পরিবার পরিজন নিয়ে কিন্তু ভিড় করছে রাজধানীর এই জাতীয় চিড়িয়াখানায়। অর্থাৎ বইয়ের পাতায় আমরা সবসময় যেটি দেখে থাকি যে বিভিন্ন পশু পাখিদের যে ছবি দেখে থাকে বিভিন্ন শিশুরা, তাদেরকে নিয়েই কিন্তু আসলে জীবন্ত আবহে এই পশু পাখিগুলোকে দেখতে কিন্তু ভিড় করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, এবং তারা যেটি বলছেন যে তারা সকাল থেকেই কিন্তু আসছেন। এবং আমরা চিড়িয়াখানার কর্তৃপক্ষের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি, সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত কিন্তু খোলা থাকে জাতীয় চিড়িয়াখানা। কিন্তু এখন যেহেতু ঈদ মৌসুম চলছে, উৎসবের এই মৌসুম উপলক্ষে কিন্তু এখন পর্যন্ত চিড়িয়াখানা খোলা রয়েছে। কিন্তু ধীরে ধীরে আমরা যেমনটি দেখছি যে আসলে বিভিন্ন যে অতিথিরা তারা কিন্তু ধীরে ধীরে চিড়িয়াখানা ত্যাগ করছেন, এবং এখানে আমরা যেমনটি দেখছি যে বিভিন্ন যে চিড়িয়াখানার বিভিন্ন যে পশু পাখি, হরিণ থেকে শুরু করে হাতি, বাঘ, বানর, সেগুলো কিন্তু বিভিন্ন অতিথিরা তাদের বাচ্চাদেরকে কিন্তু ঘুরিয়ে দেখাচ্ছেন, একই সাথে সেলফি তুলছেন, উপভোগ করছেন। এবং প্রাকৃতিক আবহে আসলে যান্ত্রিক এই কোলাহলের শহরে প্রাকৃতিক আবহে কিছুটা আসলে পারিবারিক সময় কাটাতে কিন্তু তারা আসলে ভিড় করছেন, এবং তারা যেমনটি বলছেন যে তারা কিন্তু আসলে পরিবার পরিজন নিয়ে ঠিক ঈদের এই সময়টুকুতেই কিন্তু আসলে ঘুরে বেড়ানোর এক ধরনের সময় বা ফুসরত পেয়ে থাকেন। এর জন্যই কিন্তু তারা আসলে শুধু চিড়িয়াখানাই নয়, বরং ঢাকা শহরের অন্যান্য যে সকল দর্শনীয় স্থানগুলো রয়েছে সেই সবগুলো দর্শনীয় স্থানই কিন্তু তারা চষে বেড়াচ্ছেন, এবং তারা দেখছেন, তারা উপভোগ করছেন, এবং তারা যেমনটি প্রত্যাশা করছেন যে নিরাপত্তার সাথে তারা কিন্তু এই দর্শনীয় স্থানগুলো ঘুরে বেড়াচ্ছেন, ঠিক সেই নিরাপত্তাটি যেন অব্যাহত থাকে। আমরা চিড়িয়াখানা কর্তৃপক্ষের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি, তারা বলছে যে যেহেতু এখন উৎসবের একটি মৌসুম চলছে, এই কারণে তারা কিন্তু বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। তো বিভিন্ন দর্শনার্থীরাও কিন্তু তাদের এই নিরাপত্তা ব্যবস্থাটি দেখে সন্তোষ জানিয়েছেন, এবং তারা আসলে বলছেন যে আসলে পরিবার পরিজনের সাথে আসলে ঘুরে বেড়ানোর যে সময়ে যে ছুটি, সেটি কিন্তু বছরের অন্যান্য সময়টিতে পাওয়াটা কিছুটা কিন্তু দুরূহ হয়ে থাকে। তো সেই কারণে কিন্তু তারা আসলে পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, এবং তারা বলছেন যে আসলে এই রকম ব্যবস্থাতেই তারা আসলে পরিবার পরিজন নিয়ে ঈদের মৌসুমগুলোতে আসলে ঘুরে বেড়াতে চান, শুধু চিড়িয়াখানায় নয় বরং ঢাকা শহর সহ দেশের অন্যান্য দর্শনীয় স্থানে। তো আসলে রাজধানীর চিড়িয়াখানার ভেতর থেকে এই ছিল আমার কাছে বিস্তারিত। আমরা এই মুহূর্তে যাব, আমরা জানি যে ঈদ উপলক্ষে কিন্তু বেশ কিছু সিনেমা রিলিজ হয়েছে। তো এই মুহূর্তে রাজধানীর মহাখালী সিনেপ্লেক্সে আছেন আমার আরও এক সহকর্মী রোজা। আমরা সরাসরি চলে যাব সেখানের বিস্তারিত জানতে। ঈদ আনন্দ মানে পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়ানো এবং সময় কাটানো আর প্রিয় সিনেমা দেখা, আর এই আনন্দকে কেন্দ্র করেই এবার ঈদে মুক্তি পেয়েছে 5টি সিনেমা। এই সিনেমাগুলো দেখতেই দর্শকরা ভিড় করছেন প্রেক্ষাগৃহগুলোতে। যে 5টি সিনেমা মুক্তি পেয়েছে এগুলো হলো দম, বনলতা এক্সপ্রেস, প্রিন্স, রাক্ষস এবং প্রেসার কুকার। আর শুরু থেকেই সিনেমাগুলো ঘিরে দর্শকদের মধ্যে কিন্তু ব্যাপক আগ্রহ আমরা দেখতে পেয়েছি। তবে এবারের একটি বড় পরিবর্তন হলো দর্শকরা শুধু তারকা খ্যাতি নয় বরং গল্প ও নির্মাণের মানকে গুরুত্ব দিয়ে সিনেমা বেছে নিয়েছেন। কিন্তু একটি বিষয় গতকালকে বসুন্ধরা সিনেপ্লেক্স এবং আজকে এসকেএস মহাখালীর সিনেপ্লেক্সে এসে যা দেখতে পেলাম যে প্রিন্স গতকাল বসুন্ধরায় একবার রাত 8টায় দেখানো হলেও এখন পর্যন্ত এসকেএস টাওয়ারে দেখানো হয়নি। এখন পর্যন্ত যেটি দেখানো হয়নি স্টার সিনেপ্লেক্স আর লায়ন সিনেমাস মিলিয়ে বেশিরভাগ শোই ছিল হাউসফুল, আর আয়ও হয়েছে বেশ উল্লেখযোগ্য। অন্যদিকে
তানিম নূর পরিচালিত বনলতা এক্সপ্রেস তো দর্শকদের দারুণ সাড়া পেয়েছে। প্রথম দিনেই বেশ কয়েকটি শো হাউসফুল গেছে এবং আয়ও হয়েছে বেশ সন্তোষজনক। ঈদের সিনেমা মানে যেখানে শাকিব খানের উপস্থিতি থাকে সেখানেও দর্শকদের আগ্রহ কিন্তু চোখে পড়ার মতো ছিল। তার অভিনীত প্রিন্স সিনেমাটি স্টার সিনেপ্লেক্সে মুক্তি না পেলেও অন্যান্য প্রেক্ষাগৃহে দেখা গিয়েছে। সব মিলিয়ে বলাই যায় যে দর্শকরা আসলে গল্প নির্ভর সিনেমার প্রতি বেশি ঝুঁকছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। বিনোদনের খবর জানাতে মহাখালী সিনেপ্লেক্স, জাতীয় চিড়িয়াখানা, মিরপুরে এবং তারও আগে নরসিংদী থেকে আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম। এদিকে ঈদের আনন্দ উপভোগে সারা দেশের বিনোদন কেন্দ্রে নানা বয়সী মানুষের ভিড়। নাগরদোলা, ঝর্ণা, ঝুলন্ত সেতু ও সবুজে ঘেরা পাহাড় সহ নানা দর্শনীয় স্থানে প্রিয়জনের সঙ্গে উৎসবে মেতেছেন বিনোদন প্রেমীরা। ঈদের ছুটিতে ভ্রমণ পিপাসুদের ঢল নেমেছে পর্যটন ও বিনোদন কেন্দ্রে। বাঁধভাঙ্গা আনন্দে মাতোয়ারা সবাই। সাগর তীরে আছড়ে পড়া ঢেউয়ে গা ভাসিয়ে উপভোগ করছেন অনেকে। কেউ বা জেট স্কিতে চড়ে ছুটছেন গভীর সমুদ্রে। পরিবার পরিজন নিয়ে প্রিয় মুহূর্ত বন্দী করছেন ক্যামেরায়। ঈদের তৃতীয় দিনেও প্রকৃতি কন্যা সিলেটের জাফলংয়ের সবুজ পাহাড় আর নীল স্বচ্ছ জলরাশিতে বিমোহিত পর্যটকরা। পাহাড় আর হ্রদের শহর খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে দল বেঁধে ঘুরছেন পর্যটকরা। রহস্যময় গুহা, রিছাং ঝর্ণা আর কাপ্তাই লেকে প্রাণ জুড়ে যায় তাদের। উৎসবের রং লেগেছে শিশুদের মনেও। বাবা মার হাত ধরে চট্টগ্রামের চিড়িয়াখানায় বাঘ, ভাল্লুক সহ নানা প্রাণী দেখতে ভিড় করে তারা। নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহারেও সব বয়সীদের ভিড়। ঘুরে ঘুরে দেখেন অষ্টম শতকের পাল বংশের গড়া বিহারটি। ঈদের ছুটিতে আমরা একটু সময় পাই আমাদের পরিবার নিয়ে একটু ঘোরার জন্য। এখানে এসে ভালোই লাগে। টেল অফ দ্য মনস্ট্রি, তো এখানে 177টা কক্ষ মানে দেখলাম, যদি এখন পাহাড়ে উঠতে দেওয়া হয় না, কিন্তু তারপরেও ভালো লাগছে। বাগেরহাটে প্রায় 650 বছর আগে নির্মিত 60 গম্বুজ মসজিদকে ঘিরে আগ্রহের শেষ নেই ভ্রমণ পিপাসুদের। শুধু দেশীয় নয়, বিদেশি পর্যটকদেরও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ঈদ উপলক্ষে আরো সুন্দর করে সাজানো হয়েছে। সব মিলে আনন্দ উচ্চ পরিবেশ, সবাই খুব ভালো লাগছে। সব মিলে ছবি তোলার জন্য এই যে জায়গাটা অনেক সুন্দর, ফুল আছে অনেক ধরনের। এছাড়া জামালপুরের ব্রহ্মপুত্র নদের নাওভাঙ্গা বালুচর এবং হিলি সীমান্ত এলাকায় পরিবার পরিজনদের নিয়ে ঘুরতে যান অনেকে। রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী মেলায় নাগরদোলা, দোলনা সহ বিভিন্ন রাইডে চড়ে ঈদ আনন্দ উপভোগ করে শিশুরা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতে আছেন সুজাউদ্দিন রুবেল, সিলেটের লাক্কাতুরা চা বাগানে আছেন অপু বণিক, মাদারীপুরের শকুনি লেকে আছেন সঞ্জয় কর্মকার, অভিজিৎ। আমরা সরাসরি প্রথমে যাচ্ছি রুবেলের কাছে। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত এখন জনসমুদ্রে পরিণত হয়েছে। ঈদের যে টানা ছুটি, এই ছুটিকে কেন্দ্র করে আমরা লক্ষ্য করছি বিকেল বেলায় পুরো সমুদ্র সৈকত এখন সমুদ্র সৈকতের যে 3টি পয়েন্ট লাবণী, সুগন্ধা এবং কলাতলী, এই 3টি পয়েন্ট এখন জনসমুদ্রে পরিণত হয়েছে। জোয়ারের পর যখন ভাটা নেমে আসে, ভাটা নেমে আসার সঙ্গে সঙ্গে বালিয়াড়ির যে পরিধি সেটি অনেকাংশে বেড়েছে এবং সেই বেড়ে যাওয়া বালিয়াড়ির পরিধিতে আমরা লক্ষ্য করছি বিপুল সংখ্যক মানুষ। শুধু 3 কিলোমিটার সাগর তীর জুড়ে মানুষ আর মানুষ। এসব মানুষের মধ্যে বালিয়াড়িতে যেমন আনন্দ আর হৈহুল্লোড় করছে, ঠিক তেমনি এখনও বিকেল সময় যখন সূর্য অস্ত, ঠিক এই মুহূর্ত আমরা লক্ষ্য করছি সাগরের সমুদ্র স্থানে ব্যস্ত রয়েছেন অনেক পর্যটক। সবাই আনন্দে মেতে রয়েছে। ঈদ আনন্দ শুরু থেকেই, ঈদের প্রথম দিন থেকে আজকে তৃতীয় দিন। পর্যটন ব্যবসায়ীরা যেটি বলছে, গত 3 দিনে প্রায় 3 থেকে 4 লাখের অধিক পর্যটক কক্সবাজারে সমাগম হয়েছে এবং এই যে বিপুল সংখ্যক পর্যটকের আগমনে কিন্তু গত 1.5 মাস ধরে পর্যটকের যে খরা চলেছিল, বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচন এবং রমজান মাসকে কেন্দ্র করে পর্যটকের খরার কারণে ব্যবসায়ীরা খুব লোকসানে ছিলেন। কিন্তু এখন ঈদের যে টানা ছুটি চলছে, ছুটিতে বিপুল সংখ্যক পর্যটক ছুটে আসায় এসব মানুষ যারা সৈকত পাড়ের ব্যবসায়ী রয়েছেন তারা খুব খুশি, তাদের মুখে খুশি রয়েছে। তারা বলছে যে এখন প্রতিদিন লাখ লাখ পর্যটক ছুটে আসছে এবং লাখো পর্যটকের যে আগমনকে কেন্দ্র করে এখানকার জেট স্কি, বিচ বাইক থেকে শুরু করে কিটকট ব্যবসায়ী, ফটোগ্রাফার এবং বার্মিজ পণ্যে যারা দোকানদার রয়েছে সবাই ভালো ব্যবসা করছেন।
করছেন এবং তাদের এই ব্যবসার ফলে কিন্তু তাদের যে জমজমাট ব্যবসা সেটি কিন্তু অনেকটাই যে ক্ষতি লোকসান হয়েছিল গত 1.5 মাসে সেটি কাটিয়ে উঠতে সক্ষম হচ্ছে। তবে এই যে বিপুল সংখ্যক পর্যটকের আগমনকে কেন্দ্র করে কিন্তু নিরাপত্তা কয়েক স্তরে নিরাপত্তা বলয় তৈরি করেছে ট্যুরিস্ট পুলিশ এবং লাইফ গার্ড কর্মী। তো এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সব শেষ। এখন আমরা চলে যাচ্ছি সিলেটে আমাদের সহকর্মী অপু বণিকের কাছে। দেখুন, পাহাড়, নদী আর সুবিশাল চা বাগানের যে স্তরে স্তরে সাজানো হয়েছে, আমরা ঠিক সেই জায়গাটাতেই আছি। সিলেটের ঐতিহ্যবাহী যে পর্যটন যে স্পটটি তৈরি হয়েছে এই লাক্কারতুরা চা বাগানকে ঘিরে, সেই জায়গাটাতে আজকে আমরা অবস্থান করছি। এবং আজকের এই ঈদের তৃতীয় দিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজারো পর্যটকের ঢল এখানে নেমেছে। আমরা এখানে দুপুরের পর থেকে এখানে অবস্থান করছি এবং সেই জায়গা থেকে আপনারা দেখছেন যে আজকে দেশের বিভিন্ন জেলা থেকে নানান ধরনের লোকজন এখানে উপস্থিত হয়েছেন। আজকে গতকাল পর্যন্ত এখানে স্থানীয়রাও ছিলেন, আজকে সিলেটের বাইরের লোকজন এখানে এসেছেন এবং এখানে অনেক কালারফুল আমরা দেখতে পাচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন ধরনের শিশুদের জন্য কিন্তু ব্যবস্থা রাখা হয়েছে এবং এখানকার যে লাক্কারতুরা চা বাগানকে ঘিরে কিছু ভ্রাম্যমান দোকান রয়েছে, সেই দোকানগুলো কিন্তু এখানে গড়ে উঠেছে এবং এখানে যারা পর্যটকদের সাথে আমরা কথা বলছিলাম তারা যেমনটি বলছিলেন যে অন্যান্য বারের তুলনায় যেহেতু কিছুদিন আগে সিলেটে বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির কারণে চা পাতা অনেকটাই তার রূপ ফিরে পেয়েছে এবং নতুন কুড়িও গজিয়েছে আমরা লক্ষ্য করেছিলাম। এবং এই যে চায়ের যে সবুজের মাঝে যে হারিয়ে যাওয়ার যে প্রবণতাটা সেটা আমরা লক্ষ্য করেছি এখানকার ঘুরতে আসা পর্যটকদের মাঝে। তারা যেমনটি আমাদেরকে বলছেন যে পরিবার পরিজনদেরকে সবাইকে নিয়ে তারা এখানে এসেছেন একটু হারিয়ে যাওয়ার জন্য। সবুজের মধ্যে যে স্নিগ্ধতা আছে সেই স্নিগ্ধতার মধ্য দিয়ে কিন্তু তারা তাদের মতো করে পরিবারের সবাইকে নিয়ে আজকের এই ঈদের তৃতীয় দিনে এই লাক্কারতুরা যে চা বাগানটি রয়েছে সেই চা বাগানটিতে তারা তাদের অবকাশ যাপন করছেন। এবং আমি যদি একটু মালনী চড়া চা বাগানের কথা বলি, সেই জায়গাটাতেও প্রচুর পরিমাণে পর্যটকরা এখানে এসে উপস্থিত হয়েছেন। পাশাপাশি এখানকার যে আরেকটি বিষয় আমরা লক্ষ্য করেছিলাম যে চা পাতার কেনার যে ভিড়, আমরা সেটাও কিন্তু লক্ষ্য করেছি যে একদম ফ্রেশ যে চা পাতা সেই চা পাতাটা কিন্তু তারা এখান থেকে কিনছেন। এবং সব মিলিয়ে যদি আমি বলি যে আজকের সিলেটের প্রকৃতিটা অনেকটাই সুন্দর হয়েছে এবং আবহাওয়াটা অনেকটা ভালো ছিল। তো মোটামুটি যত বেলা বাড়ছে এবং এখন বিকেলের দিকে পর্যটকরা কিন্তু আরও ঢল নেমেছে এখানে। তো আমি এই মুহূর্তে চলে যাচ্ছি আমাদের আরেক সহকর্মী মাদারীপুরে রয়েছেন অভিজিৎ কর্মকার, শুনবো তার কাছ থেকে সেখানকার সর্বশেষ খবরাখবর। অভিজিৎ। মিলন মেলায় পরিণত হয়েছে, শিশু কিশোর সহ নানা বয়সের মানুষ এখানে ভিড় করেছেন একটু বিনোদন পেতে। আমরা এই মুহূর্তে রয়েছি পৌর শিশু পার্কে। এখানে আমরা দেখেছি যে সিরিয়াল ধরে মানুষ এই পার্কে প্রবেশ করছেন এবং যে বিভিন্ন রাইডস আছে সেই রাইডসে চড়ছেন। আমরা দুপুরের পর থেকেই দেখেছি যে এখানে দূর দূরান্তর দর্শনার্থীরা ছুটে আসছেন, বিশেষ করে মাদারীপুরের পাশাপাশি শরীয়তপুর, ফরিদপুর, গোপালগঞ্জ সহ বিভিন্ন জেলার দর্শনার্থীরাও কিন্তু এখানে ছুটে আসছেন এবং তারা একে অপরে এই ঈদের যে আনন্দ সেই আনন্দ কিন্তু তারা ভাগাভাগি করে নিচ্ছেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ মানুষ, যে এই যে লেকের পারে যে জেলার একমাত্র বিনোদন কেন্দ্র, পাশাপাশি শিশু পার্কটি গড়ে উঠেছে, সেখানে তারা ভিড় করছেন এবং আনন্দ উপভোগ করছেন। যেহেতু আজকে ঈদের তৃতীয় দিন, আমরা কথা বলেছিলাম মাদারীপুর সদর মডেল থানা পুলিশের সাথে, তারা বলেছেন যে দর্শনার্থীদের যেহেতু আনাগোনা বেড়েছে সেক্ষেত্রে তারা ব্যাপক নিরাপত্তা জোরদার করেছেন। পাশাপাশি পৌরসভার পক্ষ থেকেও বাড়তি নজরদারি রাখা হয়েছে এবং পুরো লেককে সিসিটিভির আওতায় আনা হয়েছে যাতে দর্শনার্থীরা নির্বিঘ্নে এখানে আসতে পারেন এবং পরিবার পরিজন নিয়ে তারা ঘুরতে পারেন। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারেন বলে আমাদেরকে থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। শহরের এই শকুনি লেকটি কিন্তু প্রায় 30 কোটি টাকা ব্যয়ে কিন্তু এটি বর্ধন করা হয়েছে, সৌন্দর্য বর্ধন। পাশাপাশি এখানে কিন্তু পৌর শিশু পার্ক গড়ে উঠেছে। অর্থাৎ যদি আমি বলতে চাই যে মাদারীপুর জেলার একমাত্র বিনোদন কেন্দ্র হচ্ছে এই শহরের শকুনি লেক। এই লেককে ঘিরে কিন্তু জেলার যেমন পরিচিতি বাড়ছে, ঠিক পাশাপাশি হাজার হাজার দর্শনার্থী ঈদ সহ বছরের বিশেষ দিনে এখানে ছুটে আসে। তো এই ছিল আমার কাছে ঈদ বিনোদনের সবশেষ।
ঈদ বিনোদনের খবর জানাতে আমরা যুক্ত হয়েছিলাম মাদারীপুর, সিলেট এবং তার আগে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে। দেশের স্বার্থ বজায় রেখে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের চুক্তি বর্তমান সরকার বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। দুপুরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, দেশটির সঙ্গে যে চুক্তি হয়েছে তা অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলবে। এছাড়া কাতার সহ অন্যান্য দেশের ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে সরকার যোগাযোগ করছে বলে উল্লেখ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আমেরিকার সাথে চুক্তি তো আমাদের যেটা হয়েছে সেটা আমাদের অর্থনীতিকে ডিরেক্টলি এফেক্ট করে, যাতে আমাদের দেশের অর্থনীতি সুরক্ষিত থাকে, প্রাইভেট সেক্টরের সুরক্ষিত থাকে, দেশের জনগণের ক্ষতি না হয়, সেভাবে আমাদের তাদের সাথে কথাবার্তা আমরা বলছি। ইউএইতে আমাদের যাওয়া বন্ধ আছে, আমাদের শ্রমিকরা যেতে পারছে না। এই জায়গাগুলো আমাদের খুলতে হবে, ওদের সাথে আমাদের কথাবার্তা চলছে। নতুন আমরা এক্সপ্লোর করছি যে কোন কোন দেশে কি কি স্কিল, কি কি দরকার। খাল খনন কর্মসূচিতে অনিয়ম সহ্য করা হবে না বলে সাফ জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আইনের শাসন প্রতিষ্ঠা না হলে দেশ ও জাতির উন্নয়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেছেন সমাজ কল্যাণমন্ত্রী ডক্টর AJM জাহিদ হোসেন। ঈদের ছুটিতেও ব্যস্ত সময় পার করছেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। খাল খনন সহ নানা কর্মসূচিতে অংশ নিচ্ছেন তারা। সোমবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খাল খনন কর্মসূচিতে কোনো অনিয়ম সহ্য করা হবে না বলে জানান মন্ত্রী। অভিযোগ না করে যে ভাই আপনি তো উদ্বোধন করে চলে গেলেন, তারপর আর একটা কোদালো পরে নাই, মাটিও কাটে নাই, ওইভাবে বলি কোল নিয়ে দেখেছি বিল্লে চলে গেছে। গায়ের জোরে আইনের বাইরে গিয়ে কোনো কাজ করবেন না, মহাবন্ধ তৈরি করতে দেব না, মতকে আমরা কঠোর হস্তে দমন করবো। একই অনুষ্ঠানে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, বিএনপি সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। জাতির সামনে আমাদের বিশেষ করে নির্বাচনী ইশতেহারগুলো পূরণ করছি। আজকে দেখেন মধ্যপ্রাচ্যে যুদ্ধ হচ্ছে, এমন কোন পৃথিবীর দেশ নাই যেখানে পেট্রোল ডিজেল অক্টেনের দাম বৃদ্ধি করে নাই। এখনো কিন্তু আমাদের তারেক রহমানের সরকার এখনো কিন্তু আমরা পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি করে নাই। এদিন দিনাজপুরের হিলিতে এক অনুষ্ঠানে সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর AJM জাহিদ হোসেন বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা না হলে দেশ ও জাতির কোনো উন্নয়ন সম্ভব নয়। আইনের শাসন হবে, আইনের শাসন যদি না হয় তাহলে বিশৃঙ্খলা হবে, আর বিশৃঙ্খলা হইলে কোনো দেশ বা জাতি এগুতে পারে না, কোনো উন্নয়ন সম্ভব না। মাদকমুক্ত সমাজ গড়তে নাগরিককে সচেতন হওয়ারও আহ্বান জানান সমাজ কল্যাণ মন্ত্রী। আমার তো কোনো ক্ষতি হলো না। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। দেশে চাঁদাবাজি ও জুলুম হবে না, সরকারের কাছে এমন কথা শুনতে চান বিরোধী দলীয় নেতা ও জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে মৌলভীবাজারে নিজ গ্রামে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের বলেন, সরকারকে সংশোধনের জন্য পরামর্শ দেওয়া হবে, না মানলে প্রতিরোধ করা হবে। আমরা এই সরকারের কণ্ঠে এই কথাটা শুনতে চাই, আর বাংলাদেশে চাঁদাবাজি হবে না, আর মানুষের উপর জুলুম হবে না। যদি সরকার এই দায়িত্ব পালন করেন, আমরা ঘোষণা দিয়েছি সরকারের গৃহীত প্রত্যেকটি ইতিবাচক কল্যাণকর পদক্ষেপ সমর্থন করব, সহযোগিতা করব। কিন্তু যে পদক্ষেপ জনস্বার্থের বিপক্ষে যাবে, পরামর্শ দিব সংশোধন হওয়ার জন্য। মানলে মুবারকবাদ, না মানলে প্রতিবাদ, তা না মানলে প্রতিরোধ। আমরা কিন্তু এখানে কোনো ছাড় দেব না। দেশের বাইরের খবর। মধ্যপ্রাচ্যে যুদ্ধের বাস্তবতায় নিরাপত্তা ও কর্মসংস্থানে ঝুঁকিতে পড়েছেন বিপুল সংখ্যক বাংলাদেশ কর্মী। সবচেয়ে বড় শ্রমবাজারে এখন চরম অনিশ্চয়তা। কেউ কেউ সেখানেই সামলাচ্ছেন বিরূপ পরিস্থিতি, আবার কেউ বা আটকা পড়েছেন দেশে। ক্ষতিগ্রস্ত কর্মীদের ডাটাবেজ তৈরি করে প্রশিক্ষণের তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। বিকল্প শ্রমবাজার না পেলে রেমিটেন্স প্রবাহে বড় ধাক্কার শঙ্কাও দেখছেন অনেকে। প্রসূন আশিসের রিপোর্ট। খাতা কলমে বিশ্বের 168টি দেশে কর্মী যায় বাংলাদেশ থেকে। তবে এই কর্মসংস্থান মূলত মধ্যপ্রাচ্য নির্ভর। অভিবাসনের 90%ই সীমাবদ্ধ মাত্র 5টি দেশে। সবচেয়ে বেশি কর্মীর গন্তব্য সৌদি আরব। যুদ্ধের দামামায় উত্তপ্ত মধ্যপ্রাচ্যে নিরাপত্তা সংকটে সেখানে কর্মরত বাংলাদেশিরা। মুহুর্মুহু সামরিক আক্রমণ আর পাল্টা হামলায় তাদের কর্মসংস্থান আর জীবন দুটোই চরম ঝুঁকিতে।
দেশে ফিরে যুদ্ধের প্রভাবে আটকা পড়া কর্মী সংখ্যাও নেহায়েত কম নয়। আবার নতুন করে কর্মীও যেতে পারছে না দেশগুলোতে। সবচেয়ে বড় শ্রমবাজার এখন প্রবল অনিশ্চয়তার মুখে। যুদ্ধ লাগছে, এখন যদি বাংলাদেশে পাঠায় দেয় তাহলে আসলে চলাফেরা করতে অনেক কষ্ট হয়ে যাবে। পরিস্থিতি তেমনটা ভালো না, ঠিক আছে, বেশিরভাগ খারাপ হচ্ছে রিয়াদে, অনেকে আতঙ্কিত আছে, কারণ এই যে মিসাইল মারতেছে। মধ্যপ্রাচ্যের বিকল্প শ্রমবাজার না থাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছে এই খাত নিয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলো। ক্ষতিগ্রস্ত কর্মীদের তথ্য সম্বলিত রেকর্ড তৈরি করে প্রশিক্ষণের ব্যবস্থা করা গেলে আগামীতে সুফল মিলতে পারে বলে মত তাদের। আমরা এককেন্দ্রিক মার্কেট হয়েছে, যদিও আমরা বলছি ইউরোপের দিকে আমাদের কিছু মার্কেটের ব্যবস্থা হয়েছে, বাট সেটা খুবই নগণ্য। এইটা থেকে শিক্ষা নিয়ে যদি আমার ডাইভার্সিফিকেশন থাকে তাহলে কিন্তু আমার লোডটা কম হবে, তখন আমার এই এমপ্লয়মেন্টটা ভাগ হয়ে যাবে। কারা চলে এসছেন, যেতে পাচ্ছেন না এই কারণে, তাদের একটি লিস্ট যদি নিবন্ধিত থাকে, অ্যাকর্ডিং টু দ্যাট আপনি পরবর্তী যে পদক্ষেপগুলো নেবেন সেগুলো নিতে আপনার জন্য সহজতর হবে। যুদ্ধ পরিস্থিতি একটা সময় হয়তো থামবে, সেই থামার পরে সেখানে রিকনস্ট্রাকশন একটা পরিবেশ হবে, তখন সেখানে যে কর্মী দরকার হবে সেই কর্মীর চাহিদা পূরণ করবার জন্য রিক্রুটিং এজেন্সিগুলো এবং সরকারকে সেই প্রস্তুতি আগেতেই গ্রহণ করতে হবে। শ্রমবাজার সংকুচিত হওয়ার এই বাস্তবতায় বিকল্প গন্তব্য খুঁজে নিতে না পারলে বড় ধাক্কা আসতে পারে রেমিটান্স প্রবাহে। অবৈধ অভিবাসন ও মানব পাচারের ঝুঁকি বাড়ারও শঙ্কা দেখছেন বিশেষজ্ঞদের কেউ কেউ। এই যুদ্ধ যদি প্রলং করে অবশ্যই রেমিটেন্সের কিন্তু আপনার একটা ধাক্কা কিন্তু আসবে। এই ক্রাইসিসকে কিভাবে মোকাবেলা করবে তার শর্ট টার্ম, মিড টার্ম আর লং টার্মের প্ল্যানটা কি, আর দ্বিতীয়ত হচ্ছে তার অভিজ্ঞতা অর্জন করতে হবে। বাজার কিন্তু আছে, এখন আপনি যদি স্কিল ওয়ার্কার যদি তৈরি না করতে পারেন তাহলে সেই বাজার আপনি ধরতেও পারবেন না। বৈশ্বিক চাহিদার নিরিখে দক্ষ জনশক্তি রপ্তানির মাধ্যমে শ্রমবাজার স্থিতিশীল করতে সরকার সচেষ্ট বলছেন প্রবাসী কল্যাণমন্ত্রী। মালয়েশিয়া, জাপান সহ এগুলোতে আমরা আবার যেগুলোতে বন্ধ হয়েছে এটা আমরা খোলার চেষ্টা শুরু করেছি। মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের সার্বক্ষণিক খোঁজখবর রাখা হচ্ছে বলে জানাচ্ছে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ভাঙাড়ি হিসেবে বিক্রির পরিকল্পনা থেকে সরে হঠাৎ বিকল ডেমো ট্রেন মেরামতের উদ্যোগ নিয়েছে রেলওয়ে। মেকানিকদের মতে দীর্ঘদিন খোলা আকাশের নিচে পড়ে থাকায় ডেমোগুলো সংস্কার অযোগ্য। বিকল ডেমো সচল করা সম্ভব নয় জেনেও ঠিকঠাক করার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। নাজমুস সালিহির রিপোর্ট। এ যেন ট্রেনের ভাগাড়, দেখে মনে হবে রেলের স্ক্র্যাপ পড়ে আছে বিশাল এলাকা জুড়ে, অথচ এগুলোই 650 কোটি টাকায় কেনা স্বপ্নের ডেমো। 2014 সালে স্বল্প দূরত্বের যাত্রীদের সেবা দিতে চীন থেকে কেনা হয় 20টি ডেমো। বছর না যেতেই বিকল হতে শুরু করে ডেমোগুলো। কয়েক বছরের মধ্যে বিকল হয়ে যায় 20টি। ডেমো সংশ্লিষ্টরা বলছেন বাংলাদেশের আবহাওয়ার উপযুক্ত নয় এসব ডেমো ট্রেন, তবুও কেনা হয়েছে। নেই ডেমো মেরামতের ওয়ার্কশপ কিংবা মেকানিকদের প্রশিক্ষণ, যন্ত্রাংশ মেলে না বাজারে। পার্টস বেশিরভাগ নষ্টই হয়ে গেছে, এগুলা মেরামত করার মতো অবস্থায় নাই। স্পেয়ার পার্টস বিদেশ থেকে আমদানি করতে হয়। মেরামতের সক্ষমতা না থাকা ও অলাভজনক হওয়ায় বছর দুয়েক আগে ডেমো আর না চালানোর সিদ্ধান্ত হয়। ফলে তা ভাঙাড়ি হিসেবে বিক্রির পরিকল্পনা ছিল রেলওয়ের। রেলওয়ে মহাপরিচালক বলছেন ভাঙাড়ি হিসেবে পর্যাপ্ত অর্থ লাভের সম্ভাবনা না থাকায় ডেমো মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। এটা আসলে ভাঙাড়ি করে খুব একটা লাভ হবে না, কারণ যে বডিগুলো এগুলো আসলে ফাইবারের। আমরা মেরামত করে এটা চালু করার বিষয়ে আমরা একটা উদ্যোগ নিচ্ছি আর কি। ডেমো ট্রেন সচল করা সম্ভব নয় জানার পরও এ খাতে অর্থ বিনিয়োগে ভিন্ন উদ্দেশ্য আছে বলে মত এই বিশ্লেষকের। নতুন করে যে আমরা আবার এটাকে মেরামত করব, আমরা কি আসলেও ডেমো চালাতে পারবো? কাউকে সুবিধা দেওয়ার জন্য আপনি আবার ডেমোটাকে ঠিক করতে চাচ্ছেন কিনা, কারণ এটা কিন্তু ওপেন টেন্ডারে আপনি ঠিক করার মতন প্রস্তাবও দিতে পারবেন না। রেলওয়ের তথ্য বলছে শুরু থেকে নিষ্ফল এই প্রকল্প, এমনকি সচল থাকার বছরগুলোতে উঠত না তেল খরচও। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। বিশ্ববাজারে পোশাকের দামে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। জানুয়ারিতে প্রধান বাজার ইউরোপে দাম কমেছে প্রায় 9.5%। বিপরীতে 6.5% দাম বেড়েছে ভিয়েতনামের পোশাকের। রপ্তানিকারকরা বলছেন জ্বালানি সংকট, ব্যবসার উচ্চ খরচ সহ ব্যাংক ঋণের দায় মিটিয়ে প্রতিযোগিতায় টিকে থাকতে কম দামে পোশাক বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। MS আরিফিনের রিপোর্ট।
মার্কিন শুল্ক আর বৈশ্বিক যুদ্ধাবস্থায় চলতি অর্থবছরের প্রথম ৮ মাসে পোশাক খাতে রপ্তানি আয় কমেছে ৩.৩৭%। একই সময়ে ৬.৭৯% কমেছে কাঁচামাল আমদানির ব্যাক টু ব্যাক ঋণপত্র খোলার হার। ফলশ্রুতিতে বছর ব্যবধানে একক বড় বাজার যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমেছে ১%, আর সবচেয়ে বড় গন্তব্য ইউরোপে কমেছে 25%-এর বেশি। এমন বাস্তবতায় নতুন উদ্বেগ পোশাকের দাম। গেল বছর ইউরোপে পোশাকের গড় দাম ৩.৮৪% কমলেও চলতি জানুয়ারিতেই তা নেমেছে ৯.৪৩%। বিপরীতে বাজারটিতে প্রতিযোগী ভিয়েতনামের পোশাকের দাম বেড়েছে ৬.৫%। ভারতের প্রায় ২ আর ইন্দোনেশিয়ার পোশাকের দাম বেড়েছে 14%-এর বেশি। রপ্তানিকারকরা বলছেন, বছরের পর বছর ধরে চলা জ্বালানি সংকট বাড়িয়েছে ব্যবসার খরচ। বৈশ্বিক অস্থিরতায় বেড়েছে পরিবহন ব্যয়ও। কারখানা সচল রেখে উৎপাদন যেমন ধরে রাখতে হচ্ছে, তেমনি প্রতিযোগিতায় টিকে থাকতে বিক্রি করতে হচ্ছে কম দামে। অর্ডার ক্যাচ করা, তাদের প্রেস কর্মে তারা তো সুযোগটা তারা নিয়ে নেয় যে আমরা কম দামে অর্ডার নিয়ে নিই, কারণ আমাদের ফ্যাক্টরি চালাইতে হবে। কোটি কোটি ঋণ আমাদের মাথার উপর রয়ে গেছে, আর যেহেতু তাদের বিক্রি কেন কমে যাচ্ছে তারাও সুযোগ নিতে পারে। সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য ইউরোপে যেন বাজার ক্ষতিগ্রস্ত না হয়, তাই নিজস্ব কাঁচামালে উৎপাদন সক্ষমতা বাড়ানোর তাগিদ অর্থনীতিবিদদের। জিএসপি প্লাসে কিন্তু এটা 2 স্টেজ, অর্থাৎ আমি কেবল কাপড় আমদানি করলে আমি এবং তারপরে যদি পোশাক তৈরি করি তাহলে সেটা কিন্তু পাবে না। আমাকে সুতা প্রডিউস করতে হবে, কাপড় প্রডিউস করতে হবে। ইউরোস্টেটের তথ্য, চলতি জানুয়ারিতে ইউরোপের মোট পোশাক আমদানি আগের বছরের তুলনায় কমেছে 15.5%। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। ইরানের জ্বালানি স্থাপনায় হামলা থেকে সাময়িকভাবে সরে আসলেন ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে 5 দিনের জন্য তেহরানের জ্বালানি স্থাপনায় হামলা না চালাতে মার্কিন যুদ্ধ মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়ার কথা জানান তিনি। এর আগে ট্রাম্পের হুমকির পর মধ্যপ্রাচ্যে জ্বালানি স্থাপনায় হামলার হুঁশিয়ারি দেয় ইরান। নিজেদের বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানো হলে হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেওয়ারও ঘোষণা দিয়েছে তেহরান। ইরানি মিসাইলের আঘাতে হতবিহ্বল হয়ে পড়েছে ইসরায়েল। তেহরানেও হামলা চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন ও তেল আবিব। রাতভর ইসরায়েলের মধ্যাঞ্চলে গুচ্ছ বোমা ব্যবহার করে ব্যাপক হামলা চালায় ইরান। অন্তত 8টি স্থানে বিস্ফোরক আছড়ে পড়েছে। জেরুজালেম সহ বিভিন্ন এলাকায় একাধিক সতর্কবার্তা জারি করা হয়। সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ। জবাবে রাজধানী তেহরান সহ বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরায়েলও। সোমবার ইরানের একটি রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্রে হামলা চালায় ওয়াশিংটন, তেল আবিব। আহভাজে হাসপাতালেও আক্রমণ করা হয়। খোররামবাদে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েন বাসিন্দারা। ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে এখন পর্যন্ত 80,000-এর বেশি বেসামরিক স্থাপনা হামলার শিকার হয়েছে। হরমুজ প্রণালীতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটিগুলো পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দেন তিনি। এদিকে বিদ্যুৎ জ্বালানি অবকাঠামোতে হামলা হলে হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র। বলেন, ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিদ্যুৎ কেন্দ্র, জ্বালানি ও তথ্য প্রযুক্তি অবকাঠামোকে পাল্টা লক্ষ্যবস্তু করা হবে। ইরানের পাশাপাশি লেবাননেও তীব্র আক্রমণ চালিয়েছে ইসরায়েলি সেনারা। হিজবুল্লাহর রকেট হামলার জেরে দেশটির দক্ষিণাঞ্চলে লিটানি নদীর একটি প্রধান সেতু ধ্বংস করেছে তারা। হিজবুল্লাহ সেতুটি ব্যবহার করতে বলে অভিযোগ তেল আবিবের। চলমান সংঘাতের জেরে ইরানকে হরমুজ প্রণালী খুলে দিতে 48 ঘন্টার সময় বেঁধে দেন ট্রাম্প। শেষ হতে চলেছে সেই সময়সীমা। এর মধ্যেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে। এই প্রণালী দিয়ে অবাধ চলাচল নিশ্চিত করতে 22টি দেশের একটি জোট গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন ন্যাটো মহাসচিব রাইসা জান্নাত, সময় সংবাদ। নিউ ইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে অবতরণের সময় রানওয়েতে থাকা গাড়ির সঙ্গে যাত্রীবাহী বিমানের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় 2 জন নিহতের খবর পাওয়া গেছে। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় কানাডার মন্ট্রিয়ল থেকে আসা একটি বিমান অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে। ফ্লাইট ট্র্যাকিং সাইটের তথ্য অনুযায়ী অন্তত 39 কিলোমিটার গতিতে সংঘর্ষ হয়। উড়োজাহাজটি পরিচালনা করছিল এয়ার কানাডার আঞ্চলিক অংশীদার জ্যাজ এভিয়েশন। ঘটনার পর বিমানবন্দরটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। যুদ্ধ পরিস্থিতির মধ্যেই পাকিস্তান সুপার লিগ PSL খেলতে গেলেন বাংলাদেশের 4 ক্রিকেটার। ভোরে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন মুস্তাফিজ, নাহিদ রানা, শরীফুল এবং পারভেজ হোসেন ইমন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টে ছবি দিয়ে PSL-এ যাওয়ার কথা নিশ্চিত করেছেন ক্রিকেটাররা নিজেই। এর মাঝে লাহোর
কালান্দর্সের হয়ে খেলবেন মোস্তাফিজ এবং ইমন, আর পেশোয়ার জালমির স্কোয়াডে আছেন নাহিদ এবং শরীফুল। বাংলাদেশ থেকে এই মৌসুমে 6 ক্রিকেটার খেলবেন পিএসএলে। নাহিদ শরীফুলের সঙ্গে জালমির জার্সি গায়ে জড়াবেন তানজিদ হাসান তামিম। আর পিএসএলের নতুন ফ্র্যাঞ্চাইজি পিন্ডিজের হয়ে খেলার কথা রয়েছে রিশাদ হোসেনের। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। সুমাত্রাতে গিয়েছি, সুমাত্রাতেও তেল নাই। মিরপুর 14 নাম্বার গিয়েছি, সেখানেও পাইনি। বাইকে তেলও নাই যে আরেকটা পাম্পে যে আবার চেষ্টা করব। পাম্পে লাইন, পর্যাপ্ত তেল না পাওয়ার অভিযোগ। দুদিন বন্ধের পর ডিপো থেকে সরবরাহ শুরু, সংকট না থাকার দাবি মন্ত্রীর। কেনা হচ্ছে স্পট মার্কেট থেকেও। ঈদ আনন্দে মাতোয়ারা দেশ, ওয়াটার কিংডমে মাতামাতি, সাগরের উত্তাল ঢেউয়ে উল্লাস, পাহাড়ি জলে বিমোহিত পর্যটক, পার্ক চিড়িয়াখানায় ছোটদের উচ্ছ্বাস। এবং পাবনার ঈশ্বরদীতে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, বাইকের আগুন, আহত অর্ধশত। সুজানগরে গুলিতে নিহত গৃহবধূ। শরীয়তপুরে বিএনপি জামাত সংঘর্ষ, বসতঘর ভাঙচুর। এই ছিল 5টার সময় সংবাদে। এরপর বাংলা সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী জাফর সাদিক। ধন্যবাদ তোহা খান তামিম। বাংলা সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।